তো আজকে আমাদের কথা হলো মেটাফেজ। মেটাফেজ কথাটার মধ্যে তার অর্থ লুকিয়ে আছে। মেটাফেজ মানে কি বলতো? মেটা মানে মধ্য, ফেজ মানে দশা, অর্থাৎ এটা কি মধ্য পর্যায়। কি বলতো? মধ্য পর্যায় অর্থাৎ মাইটোসিসের আমাদের 5টা আমরা পর্যায়ে ভাগ করছিলাম, তাই না? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাস্টোফেজ। তার মাঝে কোনটা পড়লো বলতো? মেটাফেজটা। ওই পাশে 2টা, ওই পাশে 2টা, মাঝে হলো মেটাফেজ। এই জন্য আমরা কি বলি একে বলতো? মধ্য পর্যায়। নাম দিছি কি বলতো? মাঝামাঝি অবস্থান দিয়েছি মধ্য পর্যায়ে। ওকে, তো মেটাফেজ। এখন এই পর্যায়ে কি ঘটে? আমি তোমাকে একটু আগে বললাম, কথাগুলো যেখানে বলছিলাম যে এখানে ক্রোমোজোমগুলোর কি হয় বলতো? এই যেটা মধ্যবর্তী যে অঞ্চল, বিষুবীয় অঞ্চল, যেখানে দাগ দিয়েছিলাম, যে বিষুবীয় অঞ্চলের দিকে কি ঘটে বলতো? চলন ঘটে। মানে তারা কি করে? কাঁপতে কাঁপতে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে শুরু করে। ওকে, তাহলে এই জন্য এখানে দেখো আসতে শুরু করে মানে এই পর্যায়ে এসে মেটাফেজ এসে কি হয় বলতো? বিষুবীয় অঞ্চলে চলে আসে। দেখো তো ক্রোমোজোমগুলো সবগুলাই কোথায়? বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। এটা হলো প্রাণীকোষ, এটা হলো উদ্ভিদ কোষ। কোথায় অবস্থান করতেছে বলতো? বিষুবীয় অঞ্চলে। এবং এটা কিন্তু আগেই বলছিলাম যে ক্রোমোজোমগুলো কি ধরে থাকে বলতো? স্পিন্ডল তন্তুকে ধরে রাখে। দেখছো, ধরে রাখে বিষুবীয় অঞ্চলে থাকে। ওকে, ওটাকে চিত্র সহ আর্ট করতে হবে। হ্যাঁ, চিত্র আর্ট করতে হবে, চিত্র শিখতে হবে। পরের দিন চিত্র আর্ট করে দেখাবে আমাকে। ওকে, তাহলে দেখো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। একটু আগে বলছিলাম যে এই পর্যায়ে এসে কি হয় বলতো? এই দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয়? বিলুপ্ত হয়ে যায় প্রায়, তাই না? বিলুপ্ত প্রায়। এবং দেখো এই পর্যায়ে এসে দেখা যায় না, একদম পূর্ণাঙ্গ বিলুপ্ত হয়ে গেছে। তাহলে মেটাফেজে এসে আসার পর এখানে আর দেখা যায় না। বিলুপ্ত হয় কোথায়? পুরো মেটাফেজেই হয়। আর এখানে সম্পূর্ণ বিলুপ্ত দেখা যায়। ঠিক আছে, এখানে কোনো দেখা যায় কি? দেখো তো এখানে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়াস, এটা কিন্তু পুরোটা নিউক্লিয়াসের ভেতরে কোনো নিউক্লিওলাস আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে? দেখো বাইরে এটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ভেতরে নিউক্লিয়াস থাকে, তাই না? এগুলা কিছু আছে? এখানে নতুন করে আমাদের ক্রোমাটিন তন্তু তৈরি হয়েছে, সেটারই একটা স্ট্রাকচার আছে। এই এখানে দেখো, এখানে দেখো কি ছিল, দেখো খেয়াল করো, এই যে মাঝে কি আছে? নিউক্লিওলাস ছিল, হালকা ঝাপটা দেখা যাচ্ছে। এই যে একটা দেখো মেমব্রেন ছিল, নিউক্লিয়ার মেমব্রেন। এগুলা কিন্তু কিছু আছে এখানে? আছে না, মানে বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে। বাসায় পড়তে হবে, আজকে গিয়েই যতটুকু পড়াইছে একবার রিডিং দিবা বই। ঠিক আছে, যে মুখস্থ করতে হবে এবং ফিগারগুলো আর্ট করতে হবে। তাহলে বিলুপ্ত হয়ে যায়। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এবং এই পর্যায়ে দেখো আমরা জানি যে ক্রোমোজোমগুলো কি হচ্ছিল বলতো? ধীরে ধীরে পানি ছেড়ে দিচ্ছিল প্রথম থেকেই। পানি ছেড়ে দিচ্ছিল কিনা? পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে কি হচ্ছিল? সংকুচিত হচ্ছিল। এবং এই পর্যায়ে এসে সব থেকে ছোট খাটো হয় এবং মোটা হয়। সংকুচিত হলে কি হবে? মোটা হবে। এই পর্যায়ে এসে সব থেকে খাটো এবং মোটা হয় এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এইটুকু হলো বেসিক কথাবার্তা। কি কথাবার্তা? বেশি। ওকে, দেন এক পর্যায়ে আমি বলছিলাম যে প্রথমেই বলা হয়েছে যে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যায়, তাই না? মানে অর্ধেক হয়ে যায় বলতে যে অর্ধেক ভাগ হয়ে যায় না, মানে প্রতিটি ক্রোমোজোম কি হয়? অর্ধেক ভাগ হয়ে সেম সংখ্যক হয়ে যায়। মনে করো এরকম দেখালাম না একটু আগে? তাহলে এই মাঝ বরাবর কি হবে? এই পর্যায়ে এই পাশে অর্ধেক হলো, এই পাশে অর্ধেক হলো, হয়ে এই পাশেও 3টা, এই পাশেও 3টা, তাই না? আগেও 3টা ছিল, এখন কয়টা? 3টা করে আছে দুই পাশে, তাই না? তো এইটা এখানে কিন্তু শুরু হয় বিভাজনটা। দেখো এই যে ক্রোমোজোম আছে না, এই ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার বরাবর কি হবে? বিভক্ত হয়ে যাবে সেন্ট্রোমিয়ার বরাবর। বাট এখানে কিন্তু এটা দেখা যায় কি? দেখো তো, কিন্তু এখানে বিভক্ত হয়, এখানে বিভক্ত হয়। ওকে, তো এই অবধি এখানে কাজ শেষ। তাহলে কি বললাম? এই পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে এবং সব থেকে মোটা এবং খাটো হয়। তাহলে কি? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তাই না? বইয়ে আছে। তারপরে কি বললাম? মোটা এবং খাটো হবে। সব থেকে মোটা ও খাটো হবে কারা? ক্রোমোজোম মোটা এবং খাটো হবে। ওকে, দেন তারপর কি বললাম? এরা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, মোটা এবং খাটো হবে। কেন? জল বিয়োজনের কারণে। এখানে কি থাকে না বলতো? কোনো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, লিখলাম না। তারপরে আবার বললাম কি শেষের দিকে কি হয়? প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর কি হবে? বিভক্ত হয়ে যায়, হয়ে দুইটাকে কি করবে? অপত্য ক্রোমোজোম তৈরি করে। একটা কোষ থেকে যদি 2টা কোষ হয় তাহলে কি বলি আমরা? অপত্য কোষ। তাহলে এরকম একটা ছিল ক্রোমোজোম, এটা মাঝ বরাবর ভেঙে গিয়ে আমাদের এরকম একটা অংশ হলো এখানে,
ওকে, তাহলে এই যে দুইটা কোষ তৈরি হলো বাস্তা মানে দুইটা নিউক্লিয়াস মানে দুইটা ক্রোমোজোম তৈরি হলো বাস্তা ক্রোমোজোম, তো এদেরকে আমরা কি বলবো বলো তো? অপত্য ক্রোমোজোম বলবো না? অপত্য ক্রোমোজোম, হ্যাঁ। অপত্য ক্রোমোজোম বলবো। তো এইগুলা এরকমও থাকতে পারে ভিড়ের মতো দেখতে, কেউ আবার এরকম থাকতে পারে। আগের দেখো দশার মতো হয়েছে না, আগে এরকম ছিল না, আগে এরকম ছিল না, লম্বা ছিল মাঝে ফাটছে, তাহলে এরকম হতে পারে কেউ। আবার কারো গঠন এরকম হতে পারে, এরকম এরকম হতে পারে, ঠিক আছে? আবার কারো হতে পারে এরকম এলের মতো, দুই পাশে দুইটা অংশ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এরা কি সবাই অপত্য ক্রোমোজোম। একটা ক্রোমোজোম থেকে দুইটা করে ক্রোমোজোম হলে এদেরকে বলবো আমরা অপত্য ক্রোমোজোম। তাহলে মাইটোসিসে কি কি ঘটে, মানে কি এখানে মেটাফেজে কি কি ঘটে বুঝতে পারছো? আবার বলি, এখানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, সবথেকে মোটা এবং খাটো হয়, এবং এই পর্যায়ে শেষের দিকে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার বরাবর সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, প্রতিটা ক্রোমোজোম থেকে দুইটা করে কি হয়, অপত্য ক্রোমোজোম তৈরি হয়। বুঝতে পারছো ক্লিয়ার কথা? রিডিং যায় দেখাই। এই পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলের দুই মেরুর মাঝখানে অবস্থান করে। বুঝতে পারছো? প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। বুঝতে পারছো? এই দেখো, সেন্ট্রোমিয়ারটা থাকে কোথায়? মাঝ বরাবর বিষুবীয় অঞ্চলে থাকে, বাট বাহুগুলো কোন দিকে থাকে? মেরুর দিকে হয়ে থাকে। এটাই বলছে আর কি। ওকে, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। বললাম সর্বাধিক মোটা এবং খাটো হয় কেন? কারণ ওই যে পানি বিয়োজন করে দেয়। এবং প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে কি হয়ে যায়? বিচ্ছিন্ন। ওই যে বললাম মাঝ বরাবর ভেঙে যাবে, মানে ক্রোমাটিড দুটো কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন কি হবে? শুরু হয়। এই যে বললাম সেন্ট্রোমিয়ার বিভাজন হয়ে তো কি করবে? দুইটা তৈরি করবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস দেখা যায় না, মানে এখানে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। তো কথাগুলো সহজ না কঠিন? সহজ। একটু মুস্ত করবা, বললাম তো, বুঝলা, ফিগার থেকে বুঝলা, দেন একটু মনে রাখার চেষ্টা করবা, নিজে একটু লেখার চেষ্টা করবা যে কী ঘটলো, পয়েন্ট আকারে লিখবা। কী হলো লিখবা? পয়েন্ট আকারে। কী ঘটলো? পয়েন্ট আকারে লিখবা ছোটো করে। ওকে, দেন পরের ধাপটা হলো অ্যানাফেজ বা চলনশীল পর্যায়ে। অ্যানাফেজ মানে কি? চলনশীল পর্যায়ে। চলনশীল পর্যায়ে কেন বলতেছি? কারণ আছে। এই যে বললাম প্রতিটি ক্রোমোজোম মেটাফেজে কি হলো? প্রতিটি ক্রোমোজোম কয়টা ভাগ হয়েছে না? দুইটা হয়েছে না? সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে কয়টা হয়েছে? দুইটা। তাহলে এই যে বিভক্ত হলো, দেখো এই যে এরকম ছিল না, এখানে মাঝে ছিল না বিভক্ত, দেখো এই যে এটা একটা ছিল না, বিভক্ত হয়ে গেল, একটা ছিল বিভক্ত হইলো, এরকম ছিল, মানে চারটা ছিল আর কি, এক কথায় দুইটা হয়ে গেল না, দুইটা অংশ ছিল, এগুলো প্রত্যেকটা একটা ক্রোমাটিড, ওই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড। হ্যাঁ, মানে বিভক্ত হয়ে দুইটা হয়ে গেল। তাহলে বিভক্ত হয়ে কয়টা হবে? দুইটা। তো এই মাঝ বরাবর ভেঙে যাবে, যাবে কিনা? হ্যাঁ, ভেঙে দিলাম। তাহলে এখন এই পাশে একটা অংশ হলো, এই পাশে একটা অংশ হলো, তাই না? দুটো আছে কিনা? তাহলে এই দুইটা যে হইলো, তাহলে প্রতিটা থেকে কটা করে হয়েছে? দুইটা করে হয়েছে। এখন এই দুইটা কি করবে? মেরুর দিকে চলে যাবে। কোন দিকে চলে যাবে বলো তো? মেরুর দিকে চলে যাবে। এই দেখো প্রতিটা সুতার মধ্যে দেখো কয়টা করে আছে বলো তো? দুইটা, অর্ধেক করে। হ্যাঁ, কিন্তু তখন কি হবে? যখন তৈরি হলে, যে আগে ছিল এই বিষুবীয় অঞ্চলে ছিল, তাই না? এখান থেকে দেখো চলে যাচ্ছে কোন দিকে? মেরুর দিকে। মেরুর দিকে যখন যাবে তখন মাথাটা কই থাকবে? সামনের দিকে থাকবে, লেজ থাকবে পিছনের দিকে। ক্রোমোজোমের মাথা বলতে সেন্ট্রোমিয়ার থাকবে কোন দিকে? সামনে দেখবে, এবং এদের বাহুগুলো কই থাকবে? পিছনের দিকে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এদের সেন্ট্রোমিয়ার হলো কি? মেরুগামী, বাহুগুলো হলো তার অনুগামী। মানে সেন্ট্রোমিয়ারের দিকে সাথে সাথে কি করে বাহুগুলো যায়। বুঝতে পারছো? উল্টে গেছে না মনে হয়? এরকম ছিল বাট উল্টে গেছে না, কারণ সেন্ট্রোমিয়ারটা যাবে, মাথাটাই তো আগে যাবে না, তো এইভাবে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে যেহেতু এখানে কি হচ্ছে বলো তো? ক্রোমোজোমগুলো মানে অপত্য ক্রোমোজোমগুলো যেহেতু আমাদের মেরুর দিকে চলন হচ্ছে না, তার মানে চলনশীল পর্যায়ে, গতিশীল পর্যায়ে। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে এটা। এখন দেখো, তাহলে বুঝলাম যে যখন মেটাফিজে কি হলো? ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গেল সেন্ট্রোমিয়ার বরাবর হয়ে, প্রতিটা ক্রোমোজোম থেকে দুইটা করে অপত্য ক্রোমোজোম তৈরি হলো। দেন কি হলো? এই যে তৈরি যে হলো, এটা যে চলন শুরু হলো, এই চলনের শুরু থেকে যে ধাপটা সেটাকে বলি আমরা অ্যানাফেজ। কি বলতেছি? অ্যানাফেজ। ওকে, তাহলে এখানে প্রথম কথা হলো, এখানে ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোমগুলো কি হয়? মেরুমুখী চলন ঘটে, যেখানে আমাদের কি হয় বলতো?
সেন্ট্রোমিয়ারের আমাদের মেরুর দিকে চলন ঘটে আর আমাদের বাহুগুলোর অনুগামী হয় তার শেষ। আর সহজ কথায় যদি বলি আমাদের অপত্য ক্রোমোজোমগুলোর মেরুর দিকে চলন ঘটে শেষ। এই কথা বললে হবে যে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলন ঘটে। তারপরে কি বলতে পারি, এই যে ক্রোমোজোমগুলো যে চলন ঘটলো ঘটার সময় দেখো এক এক রকম আকৃতির হয়েছে না, হ্যাঁ এক একটা এক রকম আকৃতি হয়েছে না। কেউ দেখতে এই যে ভি আকৃতির মতো, মানে দুই বাহু সমান, কারো দুই বাহু সমান, যাদের মনে করো দুই বাহু সমান তারা দেখতে কিসের মতো লাগে, ভির মতো লাগে। কেউ আবার দেখতে এল এর মতো, এরকম এল কিসের মতো বলো তো, এল একটা বাহু লম্বা বড় আর কম, এল এর মতো। কেউ আবার দেখতে এরকম জে এর মতো, কিসের মতো, আই জে জে এর মতো। কেউ আবার এরকম জে আয়ের মতো, মানে আয়ের মতো কেন হলো, কারণ এখানে যে এতটাই মনে করো যে সেন্টোমিয়ারটা মনে করো এটা সেন্টোমিয়ারটা এই যে এক প্রান্তে অবস্থান করে যার কারণে পুরোটা থেকে আয়ের মতোই লাগে, মানে এক পাশে অনেক লম্বা এক পাশে একটু খাটো, একটু ছোট, একদম ছোট, ফলে সেটা কি আয়ের মতোই আমরা ধরতে পারি, ঠিক আছে। আর যেটা মাঝে অবস্থান করে সেটা কি হয় বলতো, ভিয়ের মধ্যে হয়। বাহু দুইটা মনে করে এরকম তো থাকে না, একটু বেঁকে যায়, এরকম হয়ে যায়, তখন কিসের মধ্যে দেখতে হয়, বিয়ের মতো, বুঝতে পারছো। তো এরকম দেখো চলনের সময় বিভিন্ন আকৃতি লাভ করবো, অত দরকার নাই যে এটা আসলে কেন হচ্ছে, বড় ক্লাসে দেখতে পারবা যে এই যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে ভিএল জে এর বিভিন্ন আকৃতি হয়ে থাকে। এখানে এটা যাওয়া নাই, ডাইরেক্ট তোমাদের বলা আছে যে যখন অপত্য ক্রোমোজোমগুলো মেরু দিকে চলন ঘটে তখন এদের বিভিন্ন আকৃতি লাভ করে, কেউ ভি, কেউ জিএ, কেউ হ্যাঁ আইজে আইজে, ঠিক আছে। এদের আবার নাম আছে এক একটা, ঠিক আছে। নামগুলা যদি জানি শেষ পড়া শেষ, তাহলে কি এখানে হলো অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলন ঘটে, চলার সময় তাদের বিভিন্ন আকৃতি হয়, ভি এর জে আর। এখন হলো তাদের নাম কি, ভি এর হলো মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, শেষ পড়া শেষ। তাহলে এখন একটা বই দেখি কি বলছে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্তটা কোথায় হয়, মেটাফেজে হয়। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে কি বলবো আমরা, অপত্য ক্রোমোজোম বলবো। এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে, কটি করে, একটি। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার ভাগ হয় দুইটাতে একটা করে থাকবে, একটাতে দুইটা হয়েছে যে এখন। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে কী হবে, সরে যেতে থাকে। অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক কী যাবে, অন্য মেরুর দিকে যাবে, অগ্রসর হবে। অপত্য ক্রোমোজোমগুলো মেরু হবে কি বলতো, চলনে, মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার কি হবে, অগ্রগামী থাকে। মানে মেরু অভিমুখী, মানে মেরু যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু পৃথিবীতে যাচ্ছে, বললাম না। তাহলে মেরু হবে কি, মানে বাহুগুলো হবে অনুগামী, সেন্ট্রোমিয়ারটা কি মেরুর দিকে থাকবে হ্যাঁ। কি, তাহলে সেন্ট্রোমিয়ার থাকবে মেরুর দিকে, আর সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকবে। আর অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার থাকবে অগ্রগামী থাকবে, এবং বাহুতে কি থাকবে, অনুগামী থাকবে, যেটা বললাম। দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো কি হবে, ভি এল জে আই এর মতো আকার ধারণ করে। ছোট যেটা মনে হবে, তাহলে সেন্ট্রোমিয়ারগুলোর অবস্থান, মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর আকৃতি কী হতে পারে, ভি এল জে আই বুঝতে পারতে হবে, ঠিক আছে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক নামগুলো বুঝতে রাখতে হবে। ভিটা হলো মেটাসেন্ট্রিক, এলটা হলো সাবমেটাসেন্ট্রিক, যেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। ওকে। অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে কি করে, অবস্থান নেয়। তাহলে এই যে মেরুর দিকে যাচ্ছে এক পর্যায়ে কি হবে, মেরুতে পৌঁছে যাবে, অবস্থান নেবে, এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পেতে থাকে। মানে আমরা জানি ক্রোমোজোমগুলো তো আগে কি ছিল, বড় ছিল না, ধীরে ধীরে পানি বিয়োজন করে খাটো হয়েছে। তাহলে যখন মেরুতে পৌঁছাবে তখন কি, এখন আগের মতো হতে হবে না, এখন বাঁক হয়ে গেছে। এজন্য এখন কি করবে, আবার পানি যোজন শুরু হবে, যার কারণে আবার লম্বা হতে শুরু করবে, বুঝতে পারছো। আমি ডিটেলস দেখাচ্ছি না, দেখাবো তাহলে অনেক টাইম লাগবে, যে কিভাবে কি হচ্ছে আরো, মানে কি বললাম। তাহলে এই যে এগুলো কি হচ্ছে বলতো, মেরুতে আসতেছে, আসার পরে এখানে মেরুতে অবস্থান নিবে, দেন এই যে প্রতিটি কি হলো, অপত্য ক্রোমোজোম আছে না, দেখো সৃষ্টির সূচনাতে যখন প্রোফেজ ছিল তখনও তো এরকম ছিল ক্রোমোজোমগুলো, তাই না। এখন মাঝ সেন্ট্রোমিয়ার দুই পাশে এরকম ছিল কি না, দেন এটা কি ফাটছে না, ওকে, তাহলে তো আমাদের আগের অবস্থানে চলে গেছে না। এখন এটা যদি কেউ পানি যোজন করবে, দেন এগুলো অনেকগুলো সবগুলো জোড়া হয়ে সুতা তৈরি করবে, দেন বিলীন হয়ে যায়, মানে আগের মতো কোষ হয়ে গেছে, বুঝতে পারছো।
কাহিনী হলো এটাই। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে কি ঘটবে, তাহলে এখানে সবগুলা দুই মেরুতে চলে গেল, যাওয়ার পরে এগুলো কি করবে, ধীরে ধীরে পানি যোজন ঘটবে, দেন এগুলো সরু হতে থাকবে, লম্বা হতে থাকবে, এক পর্যায়ে সবগুলো জড়ো হবে, দেন একটা সুতার মধ্যে তৈরি করবে, মানে আগের অবস্থানে চলে গেল, ঠিক আছে, মানে কোষ বিভাজন শেষ, এরকম একটা অবস্থা। এখন আসলে হলো টেলোফেজ। টেলো মানে কি, টার্মিনাল ফেজ বা শেষ পর্যায়ে, শেষ, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে এটা, হ্যাঁ। তাহলে প্রথম পর্যায়ে শেষ পর্যায়ে কি করতে হবে, এই যে এখন যে নতুন যে আমাদের ক্রোমোজোম তৈরি হলো, এদের কাভারিং করতে হবে না, ঢাকতে হবে না, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা তৈরি হতে হবে কিনা, আগে নিউক্লিয়ার পর্দা কি হয়েছে, বিলীন হয়ে গেছে না, বিলুপ্ত হয়েছে না, এখন ওটা আবার তৈরি করতে হবে। নিউক্লিওলাস ছিল না, এখানে আছে, এখানে তো নাই, তারপর নিউক্লিওলাসকে কি করতে হবে, আবার নিয়ে আসতে হবে। তো এটাই আসবে আর কি। এটি মাইটোসিসের শেষ পর্যায়ে, এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটবে। ক্রোমোজোমগুলোর আকার কি হবে, সরু হবে, আকার লম্বা হতে থাকবে। এর কারণ হিসাবে পূর্বে পানি যোজন বিবেচনা করা হতো, তবে আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে একটি জটিল প্রক্রিয়া, যে ক্রোমোজোম পানির পরিমাণের উপর নির্ভরশীল নয়। তবে আমরা মোটামুটি মনে করবো যে আমরা যেহেতু এখন পানি বলছি, মানে এখানে ওরকম বিষয়টাকে ধরে নিব যে আসলে এখানে পানি যোজনের কারণে এরকমটা হয় আর কি, ওটা পরের ব্যাপার। তো অবশেষে এরা কি হবে, জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে, মানে কি ওই যে বললাম না, যুক্ত হওয়ার মাধ্যমে মনে করো যুক্ত হওয়ার মাধ্যমে কি তৈরি করে বলতো, সুতা তৈরি করবে। এবং নিউক্লিওলাসের কি করবে বলতো, পূর্ণ আবির্ভাব ঘটবে, হ্যাঁ। এবং নিউক্লিয়ার রেটিকুলাম ঘিরে পুনরায় কি তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হবে। ফলে দুই মেরুতে দুটি কি হবে, অবত্য নিউক্লিয়াস তৈরি হবে। আমাদের তো লক্ষ্য ছিল কি বলতো, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করা, হয়েছে কিনা, শেষ। এবং স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে, স্পিন্ডল যন্ত্র থাকবে না, ওখানে স্পিন্ডল যন্ত্র আমাদের বিভাজনের জন্য তৈরি করতে হয়েছিল, তার মানে এখানে তো আমার তৈরি হলো, আমাদের বিভাজন হয়ে গেছে, আর দরকার আছে নাই, তাই স্পিন্ডল যন্ত্র এখন আবার বিলীন হয়ে যাবে, এবং তন্তুগুলো ধীরে ধীরে কি হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। এবং টেলোফেজ পর্যায়ে শেষে বিষুবীয় তলে, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয়, কি হবে, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো কি হবে, জমা হয়। আমাদের এন্ডোপ্লাজমিক জালিকা হলো কিসের অংশ বলতো, সাইটোপ্লাজমের অংশ, বুঝছো, এগুলো জমা হয়, এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট মানে কি, প্লেট বলতে প্রাচীর মতো মাঝে একটা মানে ভাগ হবে, তৈরি হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ দেখো এই যে আমাদের দুই পাশে যে তৈরি হলো, মাঝে একটা সেপারেট একটা তৈরি করতে হবে না, এই যে এটা হলো কোষ প্লেট, ঠিক আছে। অর্থাৎ দুইটা কোষকে আলাদা যে করবো, এটা আর কি, যেটা আলাদা করবো সেটা কোষ প্লেট। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোষ প্লেটটা তৈরি হয় আর কি। সাইটোপ্লাজমিক অঙ্গাণু সমূহের সমবন্টন ঘটে, অর্থাৎ কি ব্যাপার, শোনো একটু ভুল বলছি এখানে। তাহলে এই যে অবধি পড়লাম, অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, ঠিক আছে। এবং নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় কী তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, শেষ এই পর্যন্ত। তারপরে কি স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে কী হবে, অদৃশ্য হয়ে যায়। এই পর্যন্ত হলো টেলোফেজ, এই পর্যন্ত টেলোফেজ। তারপর পরেরটা কি, পরেরটা কি বলতো, সাইটোকাইনেসিস। লিখে রাখো উপরে, এখানে লিখে রাখো, এটা হলো সাইটোকাইনেসিস। আলাদাভাবে লিখতে হবে না, বাট এখানে লেখা নাই, বলো তো এটা কেমন একটা বিষয় না। সাইটোকাইনেসিস একটা ধাপ না, ওটা লিখতে হবে না, যে সাইটোকাইনেসিস কি হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে। সাইটোপ্লাজমে কি থাকে, বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, থাকে, আবার অনেক কিছু থাকে, রাইবোজোম থাকে। তো এগুলো কি করতে হবে, ভাগ করতে হবে না। এই যে এখানে দেখো, তো দুই পাশে দুইটা কি তৈরি হলো বলো তো, নিউক্লিয়াস তৈরি হলো। এখন কোষের মধ্যে তো অনেক উপাদান আছে, যে কোষের মানে সাইটোপ্লাজমে, তাই না। এখন এইগুলো সমান ভাগ করে দিতে হবে না, দুইটা কোষে দিতে হবে কি না, সমান ভাগে ভাগ করে দিয়ে মাঝে আমরা পার্টিশন দিয়ে দিলাম, তাহলে দুইটা কোষ তৈরি হয়ে গেল না। দেন দুইটা কোষ আমরা ভাগ করে নিলাম, কটা কোষ হয়ে গেল, দুইটা। তাহলে সাইটোকাইনেসিসে কি করবে, তাহলে এই সাইটোপ্লাজমকে দুই ভাগ করে দিয়ে একটা কোষ প্লেট তৈরি করবে, করার মাধ্যমে দুইটা আলাদা কোষ হয়ে গেল। এখানে নিউক্লিয়াস, চারপাশে কি বলতো, সাইটোপ্লাজম। তাহলে এই যে কোষ প্লেট তৈরি করা, মানে এই যে দেখো দুই পাশে দুইটা নিউক্লিয়াস এবং
তারপরে এই সাইটোপ্লাজমের মাঝে একটা কোষ প্লেট তৈরি করা, যেটা এন্ডোপ্লাজম, মানে আমরা দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসলো, কোষ প্লেট তৈরি হলো, দেন দুইটা কোষ তৈরি হয়ে আলাদা হয়ে চলে গেল। এই যে দুইটা কোষ তৈরি হলো এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি হলো, এটাকে বলা হয় সাইটোকাইনেসিস, যেটা সবার শেষে ঘটে। এটা বলা নাই। তাহলে এখন দেখো কি বললাম, এই টেলোফেজের শেষে মানে কি, এটা সাইটোকাইনেসিস। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করবে এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের কি করবে, সমগঠন করবে। দুইটা কোষের সমানভাবে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো চলে যাবে, ফলে দুইটি অপত্য কোষ বা ডটার সেল, অপত্য কোষের ইংলিশ কি ডটার সেল, হ্যাঁ, তৈরি হবে। মানে বাপ মার থেকে যেটা হয় সেটা কন্যা বা পুত্র না, এটাই আর কি ডটার সেলগুলো হচ্ছে আর কি। দেখো প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ প্লেটটি গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায়। তাহলে প্রাণী কোষে কি কোষ প্রাচীর আছে না, তাহলে ওখানে কোষ প্লেট তৈরি হবে না। কোষ প্লেট অনেকটা কোষ প্রাচীর মতো, বুঝছো? যেখানে কোষ তাহলে প্রাচীর এখানে থাকবে হ্যাঁ, ওখানে কোষ প্লেট তৈরি হবে। হ্যাঁ। তাহলে এখানে তো কোষ প্রাচীর নাই, সো এখানে কি হবে, দুই পাশেটা কি করে মাঝে ঢুকে যাবে, গিয়ে একটা গর্তের মতো তৈরি হয়, ক্রমান্বয়ে গভীরতা হয়ে কি করবে, একত্রে মিলিত হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে। আসলে বুঝতে পারছো নাকি? হ্যাঁ বুঝছি। এই যে অনেকটা কিসের মতো, যে প্রাণী কোষে ক্ষেত্রে কেমন করবে, অনেকটা পড়ছো না, ওই যে ছোট ক্লাসে পড়ছিলে না, কি পড়ছিলে বলো তো, কি ওই অ্যামাইটোসিস পড়ছিলে না, অ্যামাইটোসিস, ওইভাবে ভাগ হয়ে যায়। আমি দেখাই, হ্যাঁ মনে করো এই যেরকম ছিল, মনে করো তাহলে এরকম, ওকে। তাহলে এখন কথা হলো যে এই পাশে একটা নিউক্লিয়াস তৈরি হলো, এই পাশে একটা নিউক্লিয়াস তৈরি হলো, এটা বলছে প্রাণী কোষের ক্ষেত্রে। আর এখানে তো কোষ প্লেট তৈরি হবে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, এখানে বরাবর একটা কোষ প্লেট তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে বরাবর ভাগ হয়ে চলে গেলো, দুইটা হয়ে গেল, শেষ, তাই না? বাট এখানে তো কোষ প্লেট তৈরি হবে না প্রাণী কোষ, তাহলে কি হবে, সেখানে যেটা হয় তখন এই যে এরকম ভেতর দিয়ে থাকে, হ্যাঁ এটাই তো, একটু বাঁকানো থাকে আর কি। এইভাবে ভেতর দিয়ে থাকবে। এক পর্যায়ে এইভাবে ভেতর যাইতে যাইতে এরকম হবে, আমি ভেতর যাওয়া দেখাচ্ছি, বুঝছো? ওইভাবে যাইতেই থাকবে। হ্যাঁ, এই যে মানে এটা তো এইভাবে তো আমার দেখাচ্ছে, এই যে এক পর্যায়ে গেল না, মিলে গেল না, তার মধ্যে এটুকু তো শেষ থাকলো না, এই পাশে তো থাকলো না। এভাবে ভেতরে আস্তে 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 এক পর্যায়ে কী হবে বলো তো, এই যে ভেঙে গেল, শেষ। তাহলে এইরকম এই পাশে হয়ে গেল, এই পাশে হয়ে গেল, তাহলে কোষ দুটো হয়ে গেল না? হ্যাঁ। এই যে আটা নিছো না, আটা দেখছো, রুটি বানায়, টান দিলে কি হয়, মাছ বড় সরু হতে হতে দুইটা আলাদা হয়ে যায়, তাই না? দুইটা একটা আটা যদি গোলো, দুই পাশে ধরে টান দিলে মাঝে কি হবে, দুইটা সরু হয়ে ছিঁড়ে গেল, দুটো হয়ে গেল। ঠিক এইভাবে দুইটা হয়ে যায়, বুঝতে পারছো? এটাই হলো কি বলতো, সাইটোকাইনেসিস। তাহলে এটাই হলো আমাদের মাইটোসিসের পড়া ছিল। এখন কথা হলো তোমাদের এই যে কাজগুলো আছে এগুলো একটু পড়বা, ঠিক আছে? কাজগুলো একটা রিডিং দিবা। এগুলো এমনি ভাব। এখন কথা হলো যে মাইটোসিসের গুরুত্ব, কেন মাইটোসিস দরকার, বুঝছো? তো এটা একটু রিডিং দিবা তোমরা, আমি পরের দিন একটু বলে তারপর মাইটোসিস শুরু করবো, ঠিক আছে? মানে মাইটোসিসের গুরুত্ব অলরেডি আমরা বলছি, পড়ে ফেলছি, বুঝছো? ওকে, তারপরে একটু পরে বলবো আসলে কী গুরুত্ব, এইটুকুই পড়া। ওকে, নেগেটিভ পড়া দিব মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা পড়ো, বলছি এগুলাই পড়লে বুঝতে পারবো। না এমনি